দিল্লির মসনদে ট্রাক্টর হামলা, বাধ্য হয়ে যা করলেন নরেন্দ্র মোদী। গুরুত্বপূর্ণ খবর, আপনাদের মতামত থাকলে ইউটিউবের কমেন্ট লিখুন। ককরোচ পার্টির তরুণরা সমবেত হচ্ছেন দিল্লিতে। যদিও গতকালকের আন্দোলনের পর কৌশলগতভাবে তারা কর্মসূচি দিয়ে খানিকটা পিছিয়েছেন মনে করা হচ্ছে, কিন্তু গোয়েন্দা তথ্যগুলো শুনলে চমকে উঠবেন। নদীর জন্য গলার কাটা হিসেবে উপস্থিত হয়েছেন পাঞ্জাবের কৃষকরা। সবচেয়ে ব্যতিক্রম বিষয় হচ্ছে যে তারা এই আন্দোলনে ট্রাক্টর নিয়ে জড়ো হচ্ছেন। ট্রাক্টর নিয়েই তারা দিল্লিতে মোদির কার্যালয়ের সামনে আসতে চান অথবা সংসদ ভবনের সামনে দাঁড়াতে চান। এটা একটা অভিনব প্রতিবাদ বলা যায়। হাজার হাজার ট্রাক্টর নিয়ে পাঞ্জাব থেকে তারা রওনা হয়েছে, কিন্তু পথিমধ্যে তাদের বাধা দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, সামগ্রিকভাবে এখনকার পরিস্থিতি আমি আপনাদেরকে জানাতে চাই। দুটো বিষয়, একটা হলো তরুণ মানে জেনজিদের আন্দোলন, যেটা ককরোচ পার্টির ব্যানারে হচ্ছে, আর অন্যটি হচ্ছে কৃষকদের আন্দোলন। দুটো আন্দোলন এখন এক মোহনায় উপস্থিত হতে চলেছে। কৃষকরা কি জন্য আন্দোলন করছেন? প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে মহা সমাবেশে অংশ নিতে দিল্লি অভিমুখে যাত্রা করেছেন ভারতের শত শত কৃষক। পাঞ্জাব থেকে যাত্রা করা এসব কৃষককে হরিয়ানায় প্রবেশ মুখে শম্ভু সীমান্তে আটকে দিয়েছে পুলিশ, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান গ্রহণ করে দাবি উচ্চারিত করছে। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এইসব তথ্য আমরা পেয়েছি। প্রতিবেদনে বলা হচ্ছে যে পাঞ্জাব হরিয়ানা সীমান্তে ব্যারিকেড দেওয়ার এই ঘটনা 2024 সালের ফেব্রুয়ারির দিল্লি চলো 2 আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সে সময় কৃষকদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে কংক্রিটের ব্লক, লোহার পেরেক এবং কয়েক স্তরের ব্যারিকেড দিয়ে সীমান্তটিকে দুর্গে পরিণত করা হয়েছিল। দর্শক, এনডিটিভি জানাচ্ছে যে যাতায়াতের সুযোগ না পেয়ে কৃষকেরা শম্ভু সীমান্তে সমাবেশ করেন। এই সময় তারা দিল্লিতে সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার দমনের জন্য হরিয়ানা ও পাঞ্জাব উভয় সরকারকে অভিযুক্ত করেন। বিকেইউ শহীদ ভগৎ সিং এর নেতা তেজভীর সিং অভিযোগ করেন হরিয়ানা পুলিশ পাঞ্জাবের ভূখণ্ডের ভেতরে ব্যারিকেড তৈরি করেছেন। পাঞ্জাব সরকার এই ভূমিকার প্রতিহত না করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে পাঞ্জাবের কনভয়গুলো থামিয়ে দেওয়া হলেও আম্বালা, কুরুক্ষেত্র এবং পার্শ্ববর্তী জেলা সহ হরিয়ানায় কৃষকরা দিল্লির উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখেন। শুধুমাত্র আমরা খবর পেয়েছি যে একটি পথকে বন্ধ করা হয়েছে, কিন্তু পাঞ্জাব হরিয়ানা রাজ্যের অন্যান্য যেসব পথ আছে দিল্লি অভিমুখী, সেখানে কিন্তু হাজার হাজার ট্রাক্টরের এই মার্চ আমরা দেখতে পাচ্ছি। দেশ বাঁচাও মোর্চার ব্যানারে আয়োজিত মহাসমাবেশে কেন্দ্রের কাছে প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানাতে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের কৃষক সংগঠনগুলো একত্রিত হয়েছে। ভারতের রাজধানী দিল্লিতে প্রতিবাদরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি এই ঘটনাকে শিক্ষার্থীদের উপর নির্মমতা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। 21 জুলাই সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেন, প্রধানমন্ত্রী কেন নীরব? যেসব শিক্ষার্থীকে পুলিশ মারধর করেছে তাদের কাছে তিনি এখনো ক্ষমা চাননি। তার এ বিষয়ে কথা বলা উচিত এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের পুলিশি পদক্ষেপ বন্ধ করতে হবে। এর আগে সংসদের অধিবেশন শুরুর আগে বিরোধী জোটের সংসদ সদস্যদের নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। সেখানে তিনি শিক্ষার্থীদের উপর পুলিশের পদক্ষেপ এবং চলমান পরীক্ষা সংকট নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রাহুল বলেন, আমাদের দাবি স্পষ্ট, শিক্ষার্থীদের উপর চালানো নির্মমতা এবং পরীক্ষা ব্যবস্থাপনায় সরকারের জবাবদিহির অভাব নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে হবে। তিনি অভিযোগ করেন, নিজেদের ভবিষ্যৎ নিয়ে ন্যায্য প্রশ্ন তোলার কারণেই শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন রাখেন, যদি ভারতের তরুণদের ভবিষ্যৎ নিয়ে সংসদে আলোচনা না হয় তাহলে সংসদের কাজ কি? রাহুল আরো বলেন, বিরোধী দল এই ইস্যু চাপা পড়তে দেবে না। সংসদ ও রাজপথ দুই জায়গাতেই শিক্ষার্থীদের কণ্ঠ তুলে ধরতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। সোমবার হাজারো শিক্ষার্থী সংসদ অভিমুখে মিছিল করলে দিল্লিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। উনি একটা জিনিস বলেছেন পরিষ্কার করে যে যে প্রশ্নপত্র কোনোভাবেও পরীক্ষার প্রশ্নপত্র পাশ করাটা খুবই নিন্দনীয়, মহাপাপ একটা, এবং
সাথে এটাও বলেছেন যে যারা এই ধরনের কাজের পরে কোনো ধরনের কোনো বিক্ষোভের মানে বিক্ষোভ উস্কানি দ্বারা যারা দেয় তাদের ব্যাপারটাও মোটামুটি একটা নিশানায় তারাও পড়েছেন, সেই সো কল্ড উস্কানি দাতারা যাকে বলা হয়। কিন্তু এখানে আমি একটা কথা পরিষ্কার বলবো, যেটা রাজনৈতিক দিকটা যেরকম কংগ্রেস এখন প্রধানমন্ত্রীর নিবাসের দিকে রওনা হয়েছে বিক্ষোভদের জানাতে, এগুলো পিওর মানে রাজনৈতিক কাজ ছাড়ার কোনো কাজ নেই। কিন্তু সেটা তো যে কোনো দেশেই হতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই পুরো ঘটনাটা যখন হয়েছে, পেপারটা লিক হয়েছে, সব হয়েছে, সেগুলো নিয়ে ব্যবস্থা অলরেডি সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং হচ্ছে, এরকম নয় যে কিছু করা হয়নি। দ্বিতীয়, যখন এই বিক্ষোভকারীরা বিক্ষোভ শুরু করলো দিল্লির নানা জায়গায়, এবং সেটাতে আরো কিছু লোকেরা জয়েন করলো, এটাতে একটা জিনিস আমি খালি বলবো যে কোনো না কোনো ভাবে আমার কাছে আমি এটা মনে করি যে এই বিক্ষোভে বিদেশি হাত থাকার সম্ভাবনাটা কিন্তু প্রবল। এবং এটা আমি দেখতে পাচ্ছি, কারণ আপনাকে এটাও বলবো যে দক্ষিণ এশিয়ার বাকি যে ধরুন নেপালে যে ঘটনাটা হয়ে গেল বা এছাড়াও যেখানে হলো, আমরা সবসময় ওটাকে এইভাবে, এই ধরনের ঘটনাগুলোকে এইভাবে দেখে এসেছি যে ইউথ এটা বলছে, জেন জি এটা বলছে। খালি এইটুকু একটা ঘটনা নিয়ে এই প্রবল একটা মানে প্রবল ভাবে একটা কোন ধরনের বিক্ষোভ দেখানো, এটা আমার মনে হয় শুধু বিক্ষোভ নয়, এটার পেছনে কিন্তু কোনো একটা বড় বাইরের হাত ডেফিনেটলি কাজ করছে। আপনার বিক্ষোভ হতেই পারে, এটা একটা ডেমোক্রেসিতে এরকম জিনিস না হওয়ার কোনো মানে নেই, কারণ ডেমোক্রেসিতে থাকবেই, একে অপরের বিরুদ্ধে বলতেই পারে, বা কোনো কমিউনিটি কোনো প্রবলেম হয়, স্টুডেন্ট কমিউনিটি হলো বা যে কোনো, তারা তাদের যেটা অসুবিধা সেটা সরকারের সামনে রাখতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে এমন ভাবে দেখানো হচ্ছে মানুষের সামনে, শুধু ভারতের মধ্যে নয়, মানে বিদেশেরও অনেক জায়গায় এমন ভাবে জিনিসটাকে তুলে ধরা হচ্ছে যে জেনজেড একেবারে জেনজি যেন এটার মধ্যে ঢুকে গেছে বিশাল ভাবে। এটা কিন্তু কোনো ওরকম নয়, কারণ একটা জিনিস বলে দিই, যে প্রথমে এই কাজটা সো কল্ড ককরোচ জনতা পার্টি শুরু করেছে, সে ভারতীয় হতে পারে, আমি মানলাম, কিন্তু ভারতে বসবাস ছিল কি যখন হয়েছিল? নো। সে কোথায় ছিল? বস্টনে ছিল। সে এটা কিরকম ব্যাপার যে প্রত্যেকটা বিক্ষোভের জন্য বিদেশ থেকে একটা লোক এসে বিক্ষোভ দেখাবে, সে সেই দেশের বাসিন্দা হয়েও, ভারতের বাসিন্দা হয়ে সে তাকে বিদেশ থেকে আসতে পারলো? কই, ভারতীয় কিছু ছিল না? যদি এতই বিক্ষোভ দেখাবার ছিল, তাহলে ভারতীয়রা কোথায় গেল? পুরোভাবে জিনিসটা সাজিয়ে নিয়ে সুন্দরভাবে বিক্ষোভটা একটা দেখানো, আর এটাকে সো কল্ড একটা বিশাল জেনজেড বিক্ষোভ হিসেবে দেখানো হলো। আমি এটুকু বলতে পারি, আবার বলছি, বৈদেশিক হাত আছে, একটু অপেক্ষা করুন, সেই প্রুফও এসে যাবে। এবং এইটুকু আমি বলে দিতে পারি, এটা শুধু ভারতে নয়, এই জিনিসটা কিন্তু দক্ষিণ এশিয়ার আরো কয়েকটা জায়গায় এরকম ভাবেই কাজটা চালানোর পথে এগোচ্ছে। সুতরাং আমি বলবো যেটা হয়েছে, পেপার লিক ডেফিনেটলি ওটা খুব খারাপ জিনিস, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। সেই অবস্থায় যারা এটার জন্য দায়ী, তাদেরকে যথাযথ ভাবে তাদের এগেইনস্টে স্টেপ নেওয়া হচ্ছে এবং হওয়া উচিত। কিন্তু এটাকে এমন ভাবে দুনিয়ার সামনে না দেখানো যে একটা কি বিশাল একটা কিছু হয়ে গেছে। দিল্লির রাস্তায় ককরোচ জনতা পার্টির মিছিলে গিয়ে পুলিশের লাঠির ঘায়ে আহত হয়ে লুটিয়ে পড়লেন একের পর এক আন্দোলনকারী। কেবলমাত্র তাই নয়, সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের অনশন মঞ্চ ভেঙে ছত্রাখান করে দিয়েছে এবং সেখানে সংবিধানের একটি প্রতিলিপি রাখা ছিল এবং বি.আর. আম্বেদকরের একটি ছবি রাখা ছিল, যাও তারা নষ্ট করে দিয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। কি ঘটলো আজ সারাদিন দিল্লিতে? আজ
আজ সোমবার যেখানে সিজেপির প্রোটেস্ট চলছে অর্থাৎ ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট চলছে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুখে এই ধরনের ব্যারিকেড করে রাখা হয়েছে। সংসদ ভবন থেকে যন্তর মন্তর পৌঁছানোর যে কটি রাস্তা রয়েছে তার অধিকাংশ রাস্তাতেই পুলিশের ব্যারিকেড রয়েছে এবং দিল্লি পুলিশ অধিকাংশ রাস্তাতেই গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। ফলত প্রায় 40 মিনিটের কাছাকাছি সময় লাগছে সংসদ ভবন থেকে যন্তর মন্তর পর্যন্ত পৌঁছতে। আমরা যদি ম্যাপে একবার দেখি তাহলে গোটা রাস্তাটাই প্রায় হলুদ বা লাল। সাধারণত অন্যান্য দিন পুলিশের ব্যারিকেড এখান থেকে থাকে কারণ এর ঠিক পেছনেই রয়েছে অনশন মঞ্চ, কিন্তু আজ যেহেতু প্রোটেস্ট মার্চ এবং বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসতে শুরু করেছে, তাই দিল্লি পুলিশের তরফ থেকে জনপথের মুখ থেকেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এর ভেতরে কোনো যান চলাচল একেবারে নিষেধ করা হয়েছে। আমরা চেষ্টা করব অনশন মঞ্চের দিকে পৌঁছানোর, কিন্তু আমরা দেখাবো যে ঠিক কতটা সরু জায়গা দিয়ে আমাদেরকে ঢুকতে হচ্ছে কারণ ব্যারিকেড করে রাখা হয়েছে এবং প্রচুর মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছে। শান্তিপূর্ণ প্রোটেস্ট মার্চের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি এবং তারা জানিয়েছিল যে তারা এই অনশন মঞ্চ, যে অনশন মঞ্চে দীর্ঘ 21 দিন ধরে অনশনরত ছিলেন সোনাম ওয়াংচুক, সেখান থেকে তারা পার্লামেন্ট পর্যন্ত শান্তিপূর্ণ একটি প্রতিবাদ মিছিল করে যাবেন। দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয় এই ধরনের কোনো অনুমতি তাদের দেওয়া হয়নি এবং তারা আরো জানায় যে এই গোটা দিল্লি চত্বরে 163 ধারা অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে, যেখানে এক জায়গায় 5 জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। সোনাম ওয়াংচুককে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার পরে অভিজিৎ দীপকে, যিনি এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রধান, তিনি অনশনে বসেছেন এবং তার পাশাপাশি এসএফআই সহ আরো একাধিক ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা তারা অনশনরত, আন্দোলনরত রয়েছে এবং সেই অনশন মঞ্চে জানাতে এসেছে সাবানা আজমি। 21 দিন অনশন করার পর সুপরিচিত পরিবেশবিদ এবং অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি। শনিবার তাকে দিল্লি পুলিশ অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে সরাসরি হাসপাতালে ভর্তি করে দেয় এবং সেখান থেকেই তিনি বার্তা পাঠিয়েছেন তার স্ত্রীর মাধ্যমে। हम यही चाहते हैं और सोनम वांगचुक कहते हैं कि वो कभी अपना साथ छोड़ेंगे अगर इस मॉनसून सेशन में, पार्लियामेंट सेशन में एजुकेशनल रिफॉर्म और जो भी एजुकेशनल ट्रांसफॉर्मेशन है वो सबसे बड़ी मुद्दा पार्लियामेंटेरियन बनाएंगे इसका। এই যে অনশন মঞ্চ, সেই অনশন মঞ্চ দিল্লি পুলিশ ভেঙে ফেলতে চায় এমন আশঙ্কাও রয়েছে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রের। একটা জবাব চাই, মানুষ তো আর কিছু চায় না, একটা পিসফুল প্রোটেস্ট হচ্ছে। আমরা কালকে অল পার্টি মিটিং এ বললাম যে সরকার পক্ষ থেকে আসুন, কেউ কথা বলুক, কি যায় আসে, কেউ কথা বলবে না। আমরা নিজেদের এখন ভগবান ভেবে রেখেছি। আজকে আপনি জানেন দিল্লি পুলিশের ব্রুট ফোর্স, সেটা আমরাও ফেস করেছি। ওরা কি চাইবে, যেই মার্চটা শুরু হবে ওরা লোক এনে এই মঞ্চটাকে ভেঙে দেবে আর বলবে কি অমিত শাহজি কাম খতম, সব কুছ সাফ হো গিয়া। এইটাই প্ল্যান। এটা কি একটা ছোট কথা? 21টা বাচ্চা সুইসাইড করে নিয়েছে আর আপনারা মানে একটা কিছু বলছেন না যে না এটা আমরা ভুল করেছি, একটা কিছু বলছেই না। তাহলে কাউকে তো আসতে হবে না। আর আমি না, দেশ ভোট থেকে লোক এসছে, কলকাতা তো খুব ছোট জায়গা, বাইরের থেকে লোক চলে এসছে। লোকজন আছে যে গভর্নমেন্টকে বলছে তুমি কোথায়, আর গভর্নমেন্ট চুপচাপ সব মেট্রো স্টেশন বন্ধ করছে, রাস্তা বন্ধ করছে, তুমি স্টেজ খালি করবে আমরা রাস্তা ভরে দিব, এটা বলছে লোকজন। এখন গভর্নমেন্ট কি করবে এটা গভর্নমেন্টের উপরে, ওরা কি বলবে এখন অব্দি তো আমি কিছু তো শুনতে পেলাম না। এর জন্য আমরা শুধু শুনতে এসেছি কি গভর্নমেন্ট কি বলবে। লোকেরা এটা বলছে যে রিজাইন করে আগে কি হবে, একটা ডায়লগ বাড়বে, অ্যাটলিস্ট কিছু একটা হবে। এত বছর ধরে আমাদের শুনতো না। আজকে এখানে যে আমরা আসার সময় জনপথ স্টেশনটা বন্ধ করে দিল, রাজীব চৌক বন্ধ করে দিল, ওরা সব দিক দিয়ে চেষ্টা করছে যে আমরা নিজেদের ফ্রিডম এক্সপ্রেস না করতে পারি। বাট তাহলে এটা ডেমোক্রেসি কিভাবে থাকবে? এরপরেই জেপি নাড্ডা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন এবং তিনি জানান যে আলোচনা সদর্থক হয়েছে এবং তিনি আন্দোলনকারীদের আন্দোলন তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। এই প্রথম সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া গিয়েছে। সংসদ ভবনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন আন্দোলনকারীরা। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, যেখান থেকে সংসদ ভবনের দূরত্ব খুবই কম, সেখানে যখন তারা পৌঁছন তখন তাদের ওপরে পুলিশ কাঁদানে গ্যাস ছুটতে থাকে।
দিল্লি পুলিশের তরফ থেকে একের পর এক কাঁদানে গ্যাস ছোড়ার ফলে বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন এবং রাস্তায় তারা বসে পড়েছেন। ভিড় যেটা ছিল সেটা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। পুলিশের তরফ থেকে বারবার সাইরেন বাজানো হচ্ছে এবং সকলকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং যে আন্দোলনকারীদের ভিড় ছিল এবং যে আন্দোলনকারীদের প্রোটেস্ট র্যালি ছিল এগিয়ে যাচ্ছিল যা সংসদ ভবনের দিকে, তা এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে।